জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অপেক্ষা, সাধারণ মানুষকে বিজয়ের কৃতিত্ব দিলেন নাহিদ। আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে রাজনীতির হাল ধরার আহ্বান। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এদিন দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। স্বৈরাচার পতনের আনন্দে উচ্ছ্বসিত জনতার ঢল নামে রাজপথে। এদিনও গুলি চলে, প্রাণ হারান অনেকে। শেখ হাসিনাকে ফেরাতে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। ভারতকে সুবিধা দিতে দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন, মন্তব্য দুই উপদেষ্টার। জুলাইয়ে পোশাক রফতানি আয় বেড়েছে 24.5% বেশি, অক্টোবরের পর সর্বোচ্চ। কম সময়ে পণ্য সরবরাহ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চট্টগ্রাম বন্দরের ধীরগতি দূর করার দাবি। এবং নানা চার্জে অতিষ্ঠ রংপুর ও রাজশাহী বিভাগের 6 লাখ প্রিপেইড মিটার গ্রাহক। আপত্তি সত্ত্বেও চাপিয়ে দেওয়ার অভিযোগ, বিগত সরকারের লুটপাটের প্রকল্প আখ্যা, বন্ধের দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। রক্তাক্ত 36 জুলাইয়ের বর্ষপূর্তি আজ। বিজয়ের মূল কৃতিত্ব সাধারণ মানুষকে দিয়ে অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনমানুষকে রাজনীতির হাল ধরতে হবে। 5 আগস্ট উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার পর এ মিছিল বিজয়ের। বুলেটের বিপরীতে খালি হাতে বুক চিতিয়ে বাঙালির অনন্তকালের আপোষহীনতার স্মারক এই মিছিল। স্বৈরাচারের বুলেটে এক নদী রক্তের বিনিময়ে জুলাইয়ের অর্জিত বিজয় ছিল মুক্ত পাখির মতো বাঁধ ভাঙা উচ্ছ্বাসের। বাংলাদেশের জাতীয় জীবনে জুলাই এক দীর্ঘতম মাস। 36 দিনের রক্তাক্ত সেই জুলাই একই সঙ্গে যেমন অর্জনের, তেমনি সন্তান হারাবার বেদনাও বটে। অবুঝ শিশু রিয়া গোপ, দুর্বার আবু সাইদ মুগ্ধ কিংবা ওয়াসিমের মতো হাজারো অরুণ প্রাতের তরুণ দল রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে এমন দিন। পালাতে হয়েছে শেখ হাসিনা ও তার সহযোগীদের। এই আন্দোলনটাকে 36 জুলাইয়ের বর্ষপূর্তিতে সেই সব দিনের স্মৃতিচারণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলছেন, কোটা আন্দোলনের মতো যৌক্তিক দাবিকে দমন এবং দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফুঁসে ওঠে মানুষ। যখন আমাদেরকে ডিজিএফআই নিয়ে যাওয়া, ডিবিতে নিয়ে যাওয়ার মতো শারীরিক মানসিক এই নির্যাতনের দৃষ্টান্তগুলো স্থাপিত হয়, তখন মানুষের সামগ্রিক পূর্বের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, মানুষ আর এই অন্যায়গুলো মেনে নিতে পারছিল না। তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামও গণ অভ্যুত্থানের মূল কৃতিত্ব দিচ্ছেন জনমানুষকেই। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র শ্রমিকরা যারা কোনো দল করে না, তারা নামছে দেখে আন্দোলন সফল হয়েছে। রাজনৈতিক দলের নেতারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিল, আমরাও তো বিভিন্ন সময় নামছি, তখন তো সফল হয় নাই। সফল কেন হয়েছে? যখন সাধারণ মানুষ এখানে সংযুক্ত হয়ে গেছে। অংশীজনদের ঐক্য সংহত না থাকায় অনেক প্রত্যাশা পূরণ হয়নি বলে মত নাহিদ ইসলামের। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে শেষমেশ রাজনীতিতে নামতে হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি। আমরা চেয়েছিলাম যদি ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেদেরকে শুধরে পরিশুদ্ধ হয়ে আসতে হবে, তো সেটা তারা হয়ে আসে নাই। তো এর ফলে আমাদের একটা নতুন দল করার লাগছে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র জনতার অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে বিশাল কর্মযজ্ঞ। বিকেল 5টায় গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনব্যাপী মানিক মিয়া এভিনিউতে চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন পন্থায় স্মরণ করা হবে 24-এর 36 জুলাইকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জুলাই ঘোষণাপত্র পাঠের মঞ্চ তৈরিতে রাতভর ছিল ব্যস্ততা। রাতেই পরিবার নিয়ে সেই মঞ্চ দেখতে আসেন অনেকেই। তাদের প্রত্যাশা, ঐক্য আর সচেতনতায় গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ। ছোট্ট মেহরিমা পরিবারের সঙ্গে এসেছে মানিক মিয়া এভিনিউ। যেই নতুন প্রজন্মের জন্য হলো জুলাই আন্দোলন, তাদেরই একজন হয়ে জুলাই ঘোষণাপত্র পাঠের মঞ্চ দেখতে এসেছে সে। আজ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঠিক এখানেই পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র।
শুধু মেহরিমা নয়, খবর পেয়ে এদিন রাতে আশপাশের এলাকা থেকে অনেকেই এসেছেন এই আয়োজনের প্রস্তুতি দেখতে। এর মাঝেই মহড়ার অংশ হিসেবে বেজে ওঠে জাতীয় সঙ্গীত, যা মনে করিয়ে দিল এক নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদ আর স্বৈরাচার মুক্ত দেশের স্বপ্ন বাস্তব হলেও এখনো অনেক চাওয়াই অপূর্ণ থেকে গেছে এদেশের নাগরিকদের। বিশেষ করে এখনো গণহত্যার বিচারের অগ্রগতি নিয়ে হতাশ অনেকেই। জুলাইয়ের পক্ষে এবং স্বৈরাচারের বিপক্ষে যতগুলো শক্তি একত্রিত ছিল, তাদের মাঝখানে বিভাজন হবে না, সেটা প্রথম চাওয়া। যা চাচ্ছিলাম সব কিছু আমার চাওয়ার মতো হচ্ছিল না, তখন মাঝে মাঝে হতাশ হয়ে পড়েছি। কিন্তু যখন ভেবে দেখেছি যে এই খারাপগুলোর মধ্যে ভালো কি হচ্ছে, তখন আমার হতাশা কমে গেছে। অন্তর্বর্তী সরকার হয়তো অনেক ক্ষেত্রে সাকসেস পেয়েছেন, অনেক ক্ষেত্রে হয়তো ব্যর্থতা আছে, সবকিছু মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে অনেকেই বলছেন টেকসই সংস্কার রাতারাতি সম্ভব নয়, সময় নিয়ে সবাই মিলে গড়ে তুলতে হবে স্বপ্নের বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে সাম্য আর ন্যায় বিচার। দীর্ঘদিনের প্রত্যাশা, এটা পূরণ করতে একটু সময় লাগবে, তবে আমি মনে করি এই সকলে মিলে একসাথে কাজ করে, একই কাঁধে কাঁধ রেখে যদি কাজ করা যায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে ওই দিন শর্ট টাইমে পৌঁছে যাব। পিলখানা হত্যা সহ অনেক কিছু এখনো অপূর্ণ হয়েছে। ফেসিবাদের যে বিচার হয়নি, বিচার হবে আশা নিয়ে আর কি আমি বলা থেকে ঢাকা আসছি। এদিকে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে লাল সবুজ আভায় সেজেছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেই আসছে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতি পাচ্ছে ঘোষণাপত্র। পাঠ করবেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরশাসন থেকে মুক্তির দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সংস্কারের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। আর প্রধান উপদেষ্টা বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক ৫ আগস্ট বিশেষভাবে উদযাপন করবে জাতি। দিনটি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যে সময় এই দায়িত্ব নেই, সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা বলেন। ৫ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কিছু না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরতে চিকিৎসকদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কোনো কিছু না রাখার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এমন কোনো কথা না বলার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই। এখনো প্রায় 24 ঘন্টার সময় আছে, 5টার সময় ডিক্লেয়ার করবেন। আপনার কোনো ডিক্লারেশন যেন জনগণের স্বার্থের বাইরে না যায়। আপনার কোনো ঘোষণা যেন কোনো চাপের কারণে না হয়। বাংলাদেশের মানুষকে ভাগ্য নিয়ে আর খেলতে দেওয়া হবে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না দেশের মানুষ। এ মন্তব্য করে তিনি আরও বলেন, গত 1.5 দশকে যারা ক্ষমতায় যেতে পারেনি তারা এখন অভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করছে। 5ই আগস্টের বিপ্লবের পরেই জাতীয় ঐক্য যেখানে অত্যন্ত দৃঢ়ভাবে অবস্থান করার প্রয়োজন ছিল, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা ছিল,
জাতের পরিবর্তনের জন্য যা যা পরিবর্তন দরকার সেটি দরকার ছিল, সেটি না করে 15 বছরে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় যেতে ব্যর্থ হয়েছে তারা ক্ষমতার জায়গার রাস্তা খোঁজা শুরু করেছে। অভ্যুত্থানে দেশের চিকিৎসকদের অবদান জুলাই সনদ ও ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানান জামায়াত নেতারা। জুলাই চার্টারে, জুলাই ডিক্লারেশনে, জুলাই বিপ্লবে চিকিৎসকদের সাহসী অবদানের কথাটা উল্লেখ থাকতে হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি, তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত প্রকাশ হচ্ছে মঙ্গলবার। জাতীয় সনদের খসড়াও তৈরি, শিগগিরই সই করবে সব রাজনৈতিক দল, আশা অন্তর্বর্তী সরকারের। ঐক্য কমিশনের কার্যক্রম সোমবার গুলশানে নিজ বাসভবনে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, যে কোনো সময় সনদে সই করতে প্রস্তুত বিএনপি, তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই প্রতিশ্রুতি এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরো অন্য ধাপের আলোচনা হবে? এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। অবশ্যই আমরা পালন করব, সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি এমন মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। যে সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে একমত, জাতীয় একমত, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা চাই সমস্ত কিছু আইনানুগ হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে হোক। দলের অন্যতম এই নীতি নির্ধারক আরও বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণার অপেক্ষায় আছে বিএনপি। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি, গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। বিকেলে যুবদলের সমাবেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে তাদের ঋণ শোধ করা সম্ভব। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির আগের দিন সোমবার শোক ও বিজয় সমাবেশ করে যুবদল। এতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদানের জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় যুবদল। এছাড়া শহীদ পরিবারের হাতেও উপহার ও সম্মাননা স্মারক তুলে দেয় সংগঠনটি। গুম, খুন, গণগ্রেফতার ও অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন নির্যাতিতরা। এ সময় বাবার জন্য সন্তানের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে সমাবেশ স্থল। বেগম খালেদা জিয়ার মতো শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে গণ অভ্যুত্থানের দরকার পড়ত না উল্লেখ করে কতিপয় রাজনৈতিক দলের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের এই বয়স, আপনাদের যে মেধা, আপনার যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার,
যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণতন্ত্র ও অর্থনীতিকে এগিয়ে নিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি, দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা দূর করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো যৌক্তিক কারণ নেই। সোমবার সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব বলেন, জাতীয় ইস্যুতে প্রয়োজন জাতীয় ঐক্য। চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও আসন্ন নির্বাচন নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। সোমবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠকে অংশ নেয় জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এবং বিএনপির নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদও। বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, জাতীয় ইস্যুতে প্রয়োজন জাতীয় ঐক্য। যেখানে একমত হওয়া একটু কঠিন ছিল, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে হলো একমত হওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করি যেই জায়গাগুলোতে আমরা একমত হয়েছি হুবহু ওই জায়গাগুলোকে সামনে রেখে জাতির সামনে একটি ঘোষণা আসবে। আমরা এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। মানুষ নির্বাচন চায়, কমিশন প্রস্তুত, সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, সনদ হয়ে যাচ্ছে। ফলে এই ব্যাপারেও নির্বাচনের পথে আর কোনো বাধা থাকলো না। সরকারকে আহ্বান জানানো যে তারা যেন এই বিষয়টা স্পষ্ট করে ফেলে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জনগণ সুনির্দিষ্ট বার্তার অপেক্ষায় আছে বলেও জানান বিএনপির এই নেতা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে জোরে সোরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চলতি মাসে শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরে সম্পন্ন হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। ইসি সচিব আরও জানান, আগামী মাসের মাঝামাঝি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সারাতে নির্বাচন ভবনে কাগজপত্র জমা দিতে গিয়ে কমিশনের কড়া সমালোচনা করে এনসিপি। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে দলটি। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। পরদিন সোমবার সংবাদ সম্মেলনে ওই সমালোচনার জবাব দেন ইসি সচিব। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সচিব জানান, নির্বাচনী আইন ও বিধিমালায় আনা হয়েছে পরিবর্তন। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। লোকাল পারচেজে প্রকিউরমেন্টে আমরা 8টা আইটেম ছিল, তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হচ্ছে। আই বিলিভ যে আমাদের যে সময়সীমা আছে এর মধ্যে পাওয়া যাবে। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধনের একটা প্রস্তাব তৈরি করা হয়েছে। জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ। তফসিল ঘোষণার 1 মাস আগে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। সীমানা পুনর্নির্ধারণ শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। ইসি সচিব আরও জানান, 51টি নিবন্ধিত দলের মধ্যে ইসিতে চলতি বছরের আয় ব্যয়ের হিসেব দিয়েছে 30টি। সময় চেয়েছে 15টি দল, 5টি কোনো সাড়া দেয়নি, আর একটি দলের এখনো সময় হয়নি। আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি, আমাদের প্রস্তুতি চলমান। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 36 জুলাই বাঙালির ইতিহাসে রক্তরাঙা গৌরবের নাম। যেদিন বিপ্লবের বাতাসে উড়ে যায় 17 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার সরকার।
পুরো বাংলাদেশে নেমে আসছে রাজপথে। শুধু স্বৈরাচার সরকারের পতনই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। গণভবনের দখল নেয় গণমানুষ। বিজয়ের পতাকা উড়িয়ে উচ্ছ্বাসে মাতে গোটা দেশ। এ যেন হাজারো রক্তের বিনিময়ে পাওয়া অন্য এক স্বাধীনতা। এদিনও পুলিশের গুলিতে মারা যায় অনেক মানুষ। 24-এর দীর্ঘ জুলাইয়ের শেষ দিন 36 জুলাইয়ের সেই ঐতিহাসিক ঘটনার বিস্তারিত জানাবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। শোনো মহাজন, আমরা অনেকজন। প্রতিদিনের চেয়ে ভিন্ন কিছু দিন, ভিন্ন কিছু ঘটনা লেখা থাকে ইতিহাসে। আর সেই ভিন্নতা যদি আসে হাজারো রক্তের বিনিময়ে স্বৈরাচার পতনের মাধ্যমে, তবে তা পৌঁছে যায় অনন্য উচ্চতায়। 36 জুলাই আবারও স্মরণ করিয়ে দেয় এক সময় সুদীর্ঘ অবিচারেরও ইতি ঘটে। ইতিহাস বলে সুদীর্ঘ অন্যায়েরও সমাপ্তি আছে। 36 জুলাই বাঙালির ইতিহাসে তেমনই একটি দিন, যেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের সংখ্যা হাজার বা লাখে নয়, যা পৌঁছে যায় কোটিতে। সকাল থেকে পুরো দেশ ছিল থমথমে। কোটি মানুষ কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। শেখ হাসিনা এদিনও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে। খুনি হাসিনা কখনোই চাচ্ছিল না সে তার ক্ষমতাটা ছাড়তে, সে বাংলাদেশের যত মানুষ মারা যাক এটা তার কাছে কোনো কিছু আসা যাচ্ছিল না। তার কাছে যেটা সবচেয়ে বেশি প্রাধান্যের বিষয় ছিল সেটা তার ক্ষমতাটা টিকিয়ে রাখা। তো এই জন্য আরও বেশি গণহত্যার পরিকল্পনা তারা করছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার প্রবেশ পথগুলোতে দেখা যায় জনতার স্রোত। মার্চ টু ঢাকা সফল করতে ঝাঁকে ঝাঁকে মানুষ যাত্রা শুরু করে গণভবনের দিকে। কিন্তু তখনও থামেনি শাসকের বন্দুকের। গাবতলী, ঢাকার হলো গিয়ে টঙ্গীর মোড়, যাত্রাবাড়ি থেকে ওই দিক থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে ঢাকার লক্ষ লক্ষ মানুষের মিছিল আসতেছে। সংখ্যাটা এত বেশি, ওই সময় আসলে কারো আসলে কিছু করার ছিল না। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যাদেরকে আসলে রাখা হয়েছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কারো পক্ষে না আসলে কোনো কিছু করা আসলে সম্ভব হয়নি ওই সময়টার ভিতরে। দুপুরের পর হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই খবর প্রকাশের পর ছাত্র জনতা রাজপথে নেমে আসতে থাকেন। বিজয় উৎসব শুরু হয় 4 দিকে। বেলা 2:30টার পর জানা যায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছেন। জানতে চাই যে গণভবনের আসলে কি হচ্ছে। ওই পরিপ্রেক্ষিতে কয়েকটা ফোন দেওয়ার পরে 12টা বোধহয় 40-45-এর দিকে আমি একজনকে ফোন দিলাম। সে বললো যে উনি তো চলে গেছেন। আরেকজনকে ফোন দিয়ে কনফার্মেশন পেলাম। পাওয়ার পরে আগের যে প্রথম যে সোর্স তার কাছ থেকে আরও ডিটেলস নিলাম। উনি ডিটেলসে বললেন যে উনি ইন্ডিয়ার দিকে চলে গেছে। এসএসএফের কাছে ইনফরমেশন এসছে যে উত্তরা থেকে 5 লক্ষ লোক আসতেছে, আর এদিক দিয়ে জুরাইন মানে শনিরাখড়া, যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গার থেকে আসতেছে হচ্ছে আরও 3.5 লক্ষ লোক। তো ওদের এসএসএফের কথা, এই লোকগুলো যদি সেন্ট্রাল ঢাকায় আসে, ঢাকার প্রাণকেন্দ্রে আসে, জানে যেটা ধরেন এই বা গণভবনে, এদের এই জনস্রোত তারা ঠেকাতে পারবে না। আর এত লোককে তো কিলিং করে টিকে থাকবে, এটা তো ইম্পসিবল। 2টার দিকে আমি ওই যে আর্মি চিফের ওইখান থেকে বিটিভিতে একটা স্ক্রল দিল যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন আমি বুঝলাম যে না, she has fled। এরপর আন্দোলনে জয়ী মানুষের বাঁধ ভাঙা স্রোত ছড়িয়ে পড়ে সড়কে, অলি গলি, পাড়া মহল্লায়, গ্রাম থেকে গ্রামান্তরে। রাজধানীর রাজপথ হয়ে ওঠে আন্দোলনে বিজয়ী ছাত্র জনতার বিজয়ের ক্যানভাস। কোটা সংস্কার আন্দোলন থেকে তীব্র গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে শুরু হয় এক নতুন সম্ভাবনার পথযাত্রা। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই যাত্রার শুরু হলেও এর পেছনে রয়েছে হাজারো নিহত আর অগণিত আহতের রক্তগাথা। তাই নতুন এ যাত্রা হোক সাম্যতা আর ন্যায্যতার পথে, এমনটাই প্রত্যাশা এদেশের আপামর জনতার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্যে এমন তথ্য দিয়েছেন এক পা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন গুলিতে এক চোখ হারানো পারভিন। 6 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনাকে হাসপাতালটির কর্মকর্তাদের নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দিতে তিনি শুনেছিলেন। তার এই নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি, এমনকি বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্রও দেয়া হয়নি। উনি মনে করেছিলেন হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়। এদিন শেখ হাসিনা, কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক চোখ হারানো পারভিন। জবানবন্দিতে বলেন, 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গেলে তাকেও গুলি করা হয়, এতে তার এক চোখ নষ্ট হয়ে গেছে। পারভিন কিভাবে মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালোভাবে সেটার বর্ণনা দিয়েছেন। ইমরান, পারভিন দুজনই নির্বিচারে গুলির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করে শাস্তি দাবি করেন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার ওপর হামলা ও শেখ হাসিনা সহ হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু ইতিবাচক অগ্রগতি বলছে টিআইবি। তবে ঢালাও মামলা, আসামির ওপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে সংস্থাটি। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকারের পতন ও পরবর্তী 1 বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির প্রতিবেদনে উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার প্রশাসন, সংস্কার কমিশন, অর্থনীতি, মানবাধিকার সহ নানা বিষয়ের বিস্তারিত প্রাপ্তি ও ঘাটতি। কোটা সংস্কারের দাবি থেকে এক দফা। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে 24-এর 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা। গেল 1 বছরে দেশের রাজনীতি ও সরকার ও মানুষের আকাঙ্ক্ষা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করল টিআইবি। সোমবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু ইতিবাচক অগ্রগতি। তবে ঢালাও মামলা, আদালতে আসামির উপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে টিআইবি। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই অপরাধের বিচার প্রক্রিয়ায়, যেমন গ্রেপ্তারকৃতরা আদালতে আক্রমণের শিকার হয়েছেন, আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতিতেই লাঞ্ছিত হয়েছেন কয়েকজন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ করা হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীর ওপরেও হামলা করা হয়েছে। গত 1 বছরে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন। মব জাস্টিস, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্যের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে মনে করে টিআইবির নির্বাহী পরিচালক। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও। টিআইবি বলছে, বিশাল সম্ভাবনার বিজয়ের পর অনেকের পশ্চাৎপদতা স্থবির করেছে সরকারের গতি, যা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হলেও প্রকৃত কূটনৈতিক সাফল্য অর্জন নিয়ে প্রশ্ন আছে। তথ্য প্রকাশে গোপনীয়তার প্রবণতাও ছিল বলে মনে করে টিআইবি। জাতীয় ঐক্যমত্য যেটা ঘটিত হচ্ছে, যে সনদটা প্রণীত হচ্ছে, সেই সনদটা পুরো জাতির সনদ। আমাদের প্রত্যেকটা নাগরিকের হাতে একটা বিরাট হাতিয়ার হবে যে এই সনদটি আপনি স্বাক্ষর করেছেন, আপনি কেন বাস্তবায়ন করবেন না।
এই সৎ সাহস নিয়ে, এই অঙ্গীকার নিয়ে প্রতিটি মানুষ যদি আমরা যেটি দৃষ্টান্ত এই দেশের মানুষ দেখিয়েছে জুলাই আগস্টে, যে তারা রুখে দাঁড়িয়েছে, আমি মনে করি যে এই রুখে দাঁড়াতে যে 54 বছর লেগেছিল, নেক্সট টাইম যেটা শুধু হয় যে একই অবস্থার সৃষ্টি হলে 54 দিনও হয়তো লাগবে না। এক বছরে দারিদ্রতা বেড়েছে, কর্মসংস্থান বাড়েনি। বিনিয়োগে স্থবিরতা অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে একটি সুবর্ণ সুযোগ হলেও দুদকের কার্যক্রম এখনো প্রভাবমুক্ত নয় বলে মনে করে প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে কিন্তু একই প্রবণতা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এক বছরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কাঙ্ক্ষিত সাড়া দেয়নি ভারত। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিল্লিকে বাধা মনে করে না ঢাকা। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সেমিনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করতেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত বুঝতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, 1 বছরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কাঙ্ক্ষিত সাড়া দেয়নি ভারত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিল্লিকে বাধা মনে করে না ঢাকা। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। কিছু মানুষের কারণে মার্কিন ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত দিনে কূটনৈতিক মহলে হারানো বিশ্বাস ফেরাতে কাজ করছে সরকার। বিশ্বাস হারানো খুব সহজ, পুনঃপ্রতিষ্ঠা কিন্তু কঠিন অনেক। সেই কঠিন কাজ আমাদেরকে করতে হবে। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আত্মসম্মান বজায় রেখে সবার সাথে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করা। 11 আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরে শ্রমবাজার সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে মধ্যরাতে আতশবাজি ফুটিয়ে 5 আগস্ট ছাত্র জনতার মুক্তির দিবস উদযাপন করেছে জাতীয় নাগরিক পার্টির নেতারা। বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে সোমবার রাত 12টা 1 মিনিটে নগরীর বিজয় স্তম্ভের সামনে 24টি আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস করে তারা। এ সময় আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে নারায়ণগঞ্জের রাতের আকাশ। পরে এনসিপির নেতারা গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শোক প্রকাশ করেন। বলেন, স্বৈরাচার পতনের অর্জিত বিজয় দেশের সর্বস্তরের মানুষের। এছাড়া আগামীতে দেশের অপ্রাপ্তিগুলোকে প্রাপ্তির স্থানে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। আগস্টের মধ্যেই জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেপ্তারের প্রত্যাশা জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এই দেশ থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলা হবে। রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, যে সংবিধান ও পুলিশ রাষ্ট্রের নাগরিকদের ওপর গুলি চালায় তার সংস্কার প্রয়োজন। ফ্যাসিবাদকে হুঁশিয়ারি জানাতে রাজধানীর উত্তরায় গড়ে তোলা হয়েছে মীর মুগ্ধ মঞ্চ। সোমবার এর উদ্বোধন করেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। সঙ্গে ছিলেন এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা ও মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। খুনিদের বিচারের মাধ্যমে ছাত্র জনতার তাজা রক্তে আঁকা নতুন বাংলাদেশকে সফল করার কথা জানান স্নিগ্ধ। তার সঙ্গে সংহতি জানিয়ে ডাক্তার তাসনিম জারা বলেন, এখন রাষ্ট্র সংস্কারই একমাত্র দাবি। যেখানে আবার জুলাই আগস্টের মতো হবে না, যেখানে আবার জাবিরের বলতে হবে না, না আমার ভাইকে কেন গুলি করলো, আমি যাব, আমি রাস্তায় নামবো, ওই বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। সেই জন্য যা যা পরিবর্তন প্রয়োজন, যা যা সংস্কার প্রয়োজন, সবকিছু আমাদের করতেই হবে এবং আমরা করেই ছাড়বো। আগস্টের মধ্যেই সব খুনিকে গ্রেফতারের প্রত্যাশা জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এই দেশ থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলা হবে।
আছে, এখনো রয়ে গেছে, এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে। উত্তর সিটির প্রশাসক বলেন, সব মতাদর্শের মানুষের জন্য উন্মুক্ত থাকবে মীর মুগ্ধ মঞ্চ, যেন এখান থেকেই গণতন্ত্রের সূচনা হয়। এই মঞ্চটি ওপেন থাকবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যে কেউ এসে, যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে এবং এটা কি গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হবে। শিল্পের ভাষায় মীর মুগ্ধ মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক এক দফা, উত্তরায় নিহতদের তালিকা সহ নানা তথ্য। উদ্বোধন শেষে রিকশা র্যালিতে অংশ নেন অতিথিরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই মাসে পোশাক শিল্পের রফতানি আয় বেড়েছে 24.5% বেশি, যা গেল বছরের অক্টোবরের পর সর্বোচ্চ। এ সময় প্রায় $4 বিলিয়ন পোশাক রফতানি করেছেন উদ্যোক্তারা। মার্কিন শুল্ক ইস্যুতে টালমাটাল বিশ্ববাজারে এমন উচ্চ প্রবৃদ্ধির কারণ হিসেবে পরিবেশ বান্ধব বিনিয়োগ আর চাহিদা উপযোগী পণ্য তৈরির সক্ষমতাকে সামনে রাখছেন রফতানিকারকরা। যদিও চট্টগ্রাম বন্দরের ধীর গতিসম্পন্ন কার্যক্রম রফতানি বাজার সম্প্রসারণে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে বলে দাবি বিজিএমের। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাইয়ে $477 কোটি পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে এক বছর আগের তুলনায় যা বেড়েছে প্রায় 25%। এমন উচ্চ প্রবৃদ্ধির রপ্তানি আয়ে সবচেয়ে বড় অবদান তৈরি পোশাক শিল্পের। গত মাসে এই খাতের উদ্যোক্তারা রপ্তানি করেছেন $396 কোটি $27 লাখ পণ্য, 24.5% বেশি বেড়েছে বছর ব্যবধানে। 9 মাস আগে গত বছরের অক্টোবরে প্রায় এমন উচ্চ প্রবৃদ্ধি দেখেছিল দেশের তৈরি পোশাক খাত। মার্কিন শুল্ক স্থিরতার মধ্যেই পোশাক শিল্পের এমন অর্জনের পেছনে সবুজ বিনিয়োগ আর ক্রেতার রুচিকে মাথায় রেখে উৎপাদন প্রক্রিয়াকে তাৎক্ষণিক ঢেলে সাজানোর সক্ষমতাকে বড় করে দেখছেন উদ্যোক্তারা। বাংলাদেশে হাইয়েস্ট নাম্বার অফ কমপ্লায়েন্ট অ্যান্ড গ্রিন ফ্যাক্টরিজ, আমরা অনেক ইনভেস্টমেন্ট করছি অন R&D, আমরা অনেক ইনভেস্টমেন্ট করছি অন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, আমরা আসলে চেঞ্জ আনার চেষ্টা করছি। সো এইসব পজিটিভ সেন্সে যখন একজন ক্রেতা যখন আমাদের দেশে আসে তখনই কিন্তু ফিল করে যে না, দিস ইজ এ স্পেশাল কান্ট্রি। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কি রিজনস যে কারণে আমাদের আলহামদুলিল্লাহ সেক্টরটা এখনও গ্রোয়িং। তবে এই ফাস্ট ফ্যাশনের যুগে যখন কম সময়ে পণ্য সরবরাহের প্রতিযোগিতা বাড়ছে বিশ্বজুড়ে, তখন বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চট্টগ্রাম বন্দরের ধীরগতির বাধা দূর করার দাবি বিজিএমই এর। আমরা গুড কোয়ালিটি ম্যাটেরিয়াল যতদিন বানাতে পারবো আমরা বিশ্ববাজারে আমাদের অবস্থান থাকবে, সেটা হচ্ছে প্রাথমিক শর্ত, কোয়ালিটি। ইদানিং আমাদের খুব টেনশন হচ্ছে বিকজ চিটাং পোর্ট, আমাদের যে লজিস্টিক্স এগুলো বেশ স্লো হয়ে গেছে। চিটাং পোর্ট কিন্তু একসময় খুব ভালো ছিল, 2 দিন 3 দিন টার্ন অ্যারাউন্ড টাইম, এখন চিটাং পোর্টে হচ্ছে 5 থেকে 6 দিন। তো 5 থেকে 6 দিন টার্ন অ্যারাউন্ড টাইম, এটা অত্যন্ত ডেঞ্জারাস। লিড টাইম থেকে আমি 3-4 দিন আমরা চিটাং পোর্টে হারাচ্ছি। সো দ্যাট ইজ নট আ ভেরি গুড আইডিয়া। সো আমাদের লজিস্টিক্স ইমপ্রুভ করতে হবে। এক বছর আগে 2024 সালের জুলাই মাসে পোশাক খাতের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল মাত্র 2.89%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গ্রাহকদের আপত্তি সত্ত্বেও নানা অজুহাত এমনকি ভয়ভীতি দেখিয়েও প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ উঠেছে নেসকোর বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন প্রিপেইড মিটারের নানা ধরনের চার্জে অতিষ্ঠ তারা। আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প আখ্যা দিয়ে বন্ধের দাবি জানিয়েছে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম রিশাদ। আওয়ামী সরকার পতনের পর 2 যুগ ধরে চলা বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির চিত্র উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে, যার মধ্যে অন্যতম ছিল ডিজিটাল প্রিপেড মিটার বাণিজ্য। খবরে বলা হয় তৎকালীন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও শেখ পরিবারের কয়েকজন সদস্যের নিয়ন্ত্রণে ছিল হাজার কোটি টাকার প্রিপেড মিটার বাণিজ্য। ইতিমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে স্থাপন করা হয়েছে 6 লাখ প্রিপেড মিটার, প্রক্রিয়াধীন রয়েছে আরও 8.5 লাখ। অভিযোগ উঠেছে গ্রাহকদের নানা আপত্তি সত্ত্বেও পূর্বের সচল মিটার পরিবর্তন করে স্থাপন করা হচ্ছে ডিজিটাল প্রিপেড মিটার। যে না নিলে পরবর্তীতে যখন নেবেন তখন 7,000 কোটি টাকা লাগবে। এটা না লাগালে সমস্যা হইবে, তারপরে মেলারামের ভয় ভীতি দেখাইছে। ওরা এখন বলছে যে না, এই মিটার নেওয়া বাতিল করা যাবে না, আর আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করে দিবে। আমরা যদি 1,000 টাকা ইয়ে করি আমাদের 500-600 টাকা থাকে মিটারে,
ফির মনে করেন আমরা 15 দিন নাই যাইতে আমাদের ফির টাকা শেষ। এদিকে গ্রাহকদের মতামত উপেক্ষা করে এই মিটার চাপিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিভিন্ন সংগঠন। প্রিপেইড মিটার স্থাপন বন্ধে চলছে টানা আন্দোলন। হঠাৎ করে আমাদের প্রিপেইড মিটার দিচ্ছে। এখন প্রিপেইড মিটার দিলে আগের যে মিটারগুলো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার আমরা যে প্রয়োগ করছি মিটারগুলো, এগুলোর টাকা সব বাজেয়াপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে গত ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রকল্প, এই প্রকল্পটাকে বাতিল করতে হবে। নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে গত 26 জুন নেসকোর ব্যবস্থাপনা পরিচালককে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। পাশাপাশি 7 কর্মদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। তবে নেসকো তার জবাব না দিয়ে উল্টো 4 জুলাই একটি অফিস আদেশ জারি করে, যেখানে বলা হয় নতুন সংযোগ ও নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে শুধুমাত্র স্মার্ট প্রিপেমেন্ট মিটার ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা তাকে কত তিনটা চিঠি পাঠাচ্ছি, পরপর একটা জবাব দেয় না, দেখি জবাব দেয় কবে দেয়। জবাব না দিলে পরে ডাইরেক্ট বলবো আমাদের দিকে ফোকাস করা হবে। মিনিস্ট্রির নির্দেশ আছে আমাদেরকে প্রিপেড মিটার বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? প্রিপেড মিটার পারচেজও করা হয়েছে। তো কাজে এক্ষেত্রে আমরা আমাদের এসএনডিতে যাতে গ্রাহকগণ প্রিপেড ছাড়া অন্য মিটারের প্রত্যাশা না করে। 2018 সালে শুরু হওয়া 877 কোটি 76 লাখ টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। পরে সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুনে। বাজারে দাম কম হওয়ায় এবছর কুড়িগ্রামে উৎপাদিত আলু নিয়ে বিপাকে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। এমন পরিস্থিতিতে সরকারি ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্যে আলু সংযুক্ত সহ বিদেশে রফতানি করে দাম সমন্বয়ের দাবি তাদের। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিপণন দফতরের। বাদশাহ সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকলেও নেই ক্রেতা। তবুও প্রতিদিন হিমাগার থেকে আলু বের করে বাছাইয়ের পর বিক্রির অপেক্ষায় কৃষক ও ব্যবসায়ীরা। গত বছর বাজারে দাম বেশি পাওয়ায় এবার কুড়িগ্রামে 8,000 হেক্টর জমিতে প্রায় 1,86,000 মেট্রিক টন আলু উৎপাদন করে কৃষকরা। এর মধ্যে জেলার 4টি হিমাগারে মজুদ রাখা হয় 52,000 মেট্রিক টন। হিমাগার মালিকরা বলছেন দাম কম হওয়ায় বারবার নোটিশ দেওয়ার পরও আলু উত্তোলন করছেন না কৃষকেরা। আর কৃষকদের দাবি, সব মিলে 1 কেজি আলুতে 28 টাকা খরচ হলেও বর্তমান বাজার মূল্য 10 থেকে 11 টাকা। এতেও মিলছে না ক্রেতা। আমরা যদি এবারে এরকম লসের সম্মুখীন হই, আমাদের পুঁজিয়ে না থাকে, তাহলে তো আমরা সামনের বছর আর আবাদ করতে পারবো না। তো বর্তমান আলু বিক্রি হইতেছে মাত্র 10 থেকে 10.5 টাকা, সেও কেনার মতো মানুষ নাই। সরকারের উচিত একটু এই জিনিসটা খেয়াল করার। দামটা যদি একটু বৃদ্ধি করা হয় তাহলে কৃষক এবং আমরা যারা হিমাগার কর্তৃপক্ষ আসছি তারা থাকতে পারবো। এমন পরিস্থিতিতে সরকারি ভর্তুকির মাধ্যমে টিসিবির পণ্যে আলু সংযুক্ত করা সহ বিদেশে রফতানি করে উৎপাদন খরচের সঙ্গে বাজার মূল্য সমন্বয় করার দাবি কৃষকদের। অনেক দেশ আছে সেখানে যেন রপ্তানি করে, তাহলে আমাদের দেশের কৃষক কিছুটা হলেও পয়সা পাবে। আলুটা যেন একটা ভর্তুকি দেয় সরকার, বিভিন্ন জায়গায় দেশে যদি বিক্রি করতে পারে, আমরা সাধারণ কৃষি মনে হয় বাঁচবো। আগামীতে আলু আবাদে নেতিবাচক প্রভাব এড়াতে কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানায় কৃষি বিপণন দপ্তরের কর্মকর্তা। সেক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তরকে আমরা অনুরোধ জানাবো কৃষকদের দাবি যাতে তারা বিবেচনায় নেয় এবং নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। চলতি বছর জেলায় 7,100 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 1,65,000 মেট্রিক টন। সময় সংবাদ, কুড়িগ্রাম। দিনাজপুরে পালিত হলো মহাত্রিপুরারি কৈলাসপতির মহাস্নান যাত্রা। সোমবার সকালে আত্রাই নদী থেকে পুনর্জল সংগ্রহ করে শহরের শিব মন্দিরে যান ভক্তরা। 7 পাক ঘুরে স্নান করানো হয় কৈলাসপতি শিব মূর্তিকে। পূজা শেষে চলে প্রসাদ বিতরণ। মনের বাসনা পূরণ করতে এবং পরিবারের মঙ্গল কামনায় এই পূজা করা হয় বলে জানান ভক্ত ও পুণ্যার্থীরা। প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবার উদযাপন করা হয় এই পূজা। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মঞ্চস্থ হলো নাটক নতুন সূর্যোদয়। সোমবার রাতে শহরের শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চস্থ করা হয় নাটকটি। এতে তুলে ধরা হয় গণজাগরণ, অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ ও নতুন সমাজ নির্মাণের স্বপ্ন। আলামিন শাহিনের রচনা এবং নির্দেশনায় নতুন সূর্যোদয় নাটকে প্রতীকী রূপ স্থান পায় বিগত সময়ের রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা, যা মনে গভীর প্রভাব ফেলে বলে জানায় দর্শকরা। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন অতিথিরা।
খুলনায় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো স্মৃতিচারণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সোমবার বিকেলে দিঘলিয়ার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 3টি ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 125 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের আঁকা চিত্রে ফুটে ওঠে স্বাধীনতার চেতনা, দেশপ্রেম ও 24শে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস। গাজায় দিনের পর দিন বাড়ছে মৃত্যুর মিছিল। রক্ত, অনাহার আর আর্তনাদে ভেঙে পড়েছে শহরটি। ইসরায়েলি হামলায় একদিনেই নিহত অন্তত 74 জন, যার মধ্যে 36 জন খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। এমনকি অনাহার এবং অপুষ্টিতে শিশু মৃত্যু ঠেকাতে বৈশ্বিক চাপেও মানবিক করিডরে গলছে না বরফ। হামলা বন্ধে এবার খোদ সাবেক ইসরায়েলি গোয়েন্দারাও চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। খান ইউনিস, দেইর আল বালাহ, গাজা সিটি থেকে শুরু করে মধ্য ও উত্তর গাজা সব এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্মমতা। এমনকি আকাশ থেকে ফেলা ত্রাণ সহায়তার আঘাতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এছাড়া জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে উপত্যকাটিতে প্রতিদিন গড়ে 28 শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে। দাতব্য সংস্থাগুলো বলছে বর্তমানে উপত্যকাটিতে গড়ে প্রতিদিন 84টি ট্রাক ঢুকলেও গাজার ন্যূনতম চাহিদা পূরণে প্রয়োজন কমপক্ষে 600টি ত্রাণের ট্রাক। হামাস জানায় যদি ইসরায়েল মানবিক করিডোর পূর্ণাঙ্গভাবে খুলে দেয় তাহলে রেড ক্রসকে ইসরায়েলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে দেওয়া হবে। এরই মধ্যে মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে যেসব অঙ্গরাজ্য ইসরায়েলি কোম্পানি বয়কট করবে তারা $190 কোটি দুর্যোগ প্রস্তুতি তহবিল পাবে না। সমালোচকরা এটিকে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার ফেডারেল কৌশল বলে অভিহিত করেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলেরই 600 জন সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। চিঠিতে তারা বলেন হামাস এখন আর কোনো কৌশলগত হুমকি নয়। চিঠিতে স্বাক্ষর করেন সাবেক মোসাদ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। নাদিম মারজান, সময় সংবাদ। যথাযথ প্রস্তুতি থাকলেই কেবল ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কোনো ধরনের শীর্ষ সম্মেলনের আগে শান্তি চুক্তির কাঠামোর বাস্তব অগ্রগতি প্রয়োজন বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন যুদ্ধে চীন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের ভাড়াটে যোদ্ধা ব্যবহার করছে মস্কো। এর মধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনকে ব্যবহার করে রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। বেশ কয়েক দফায় যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইউক্রেন, যদিও কোনো সমাধান আসেনি। আবারও কিয়েভ মস্কোর মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা দেখা গেলেও বৈঠকে বসার আগে নতুন এক শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক কেবল তখনই সম্ভব যখন বিশেষজ্ঞ পর্যায়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন হবে। এ ধরনের শীর্ষ সম্মেলনের আগে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে শান্তি চুক্তির কাঠামো নিয়ে বাস্তব অগ্রগতির প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। মস্কো যুদ্ধের ময়দানে ভাড়াটে সেনা ব্যবহার করছে। তিনি দাবি করেন রাশিয়ার হয়ে বিভিন্ন ফ্রন্টে চীন, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের সেনারা যুদ্ধ করছেন। এ সময় জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন এর উচিত জবাব দেবে কিয়েভ। যুদ্ধের ময়দানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর এক বিস্ফোরক অভিযোগ করেছে। এসভিআর-এর এক প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ গোয়েন্দারা ইউক্রেনকে ব্যবহার করে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে হামলার পরিকল্পনা করছে। রাশিয়ার দাবি রুশ তেলবাহী জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোর জন্যই এ পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। রাশিয়ার গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের মধ্যে ইউক্রেনে পাঠানো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জের ধরে সংকটে পড়েছে ইউরোপ। ন্যাটো জানিয়েছে যেসব দেশ এই সিস্টেম পাঠিয়েছে তারা হয়তো 2032 সালের আগে নতুন করে সরঞ্জাম পাবে না। জার্মানি ইতোমধ্যে মার্কিন প্রশাসনের কাছে ওয়াটার টাইট গ্যারান্টি চেয়েছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ভারতে বাংলা ভাষায় কথা বললেই আটক বা হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশে পুশব্যাকের ভয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ডে বিজেপি বিরোধীরা প্রশ্ন তুলেছেন, বাংলা কেবলই বাংলাদেশের ভাষা? রাজনৈতিক মহলে বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ ক্রমেই জোরদার হচ্ছে বলে মনে করছেন অনেকে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
ভারতে ২০ কোটির বেশি মানুষ বাংলায় কথা বলেন। দেশটির সংবিধানেও স্বীকৃত ভাষা এটি। তারপরেও দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই আটক করা বা হেনস্থা করা হচ্ছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এমনকি ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যেও বাংলায় কথা বললে আটক করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বিহারে চলমান ভোটার তালিকায় সংশোধনের কারণে বাদ পড়েছেন প্রায় ৫৮ লাখ ভোটার। আসামে বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি করলে জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন রাজ্যটির খোদ মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গেও এক বাঙালি ভারতীয় নাগরিক এনআরসি সিএ এর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত দিলীপ সাহা মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। বিহারেও এই জিনিসটা হয়েছে, আসামেও এই জিনিসটা হয়েছে। উনি সবসময় খবরের কাগজ পড়তেন, টিভিতে নিউজ দেখতেন, সেইগুলো নিয়েই উনি ডিপ্রেশনে চলে গেছিলেন। মানে একই কথা বারবার বলতেন যে আমাদের যদি এখন বাংলাদেশে পাঠিয়ে দেয় আমরা কি করব। বাংলাদেশ আর ইন্ডিয়ার নিয়ে এত ঝামেলা, যাকে এখন তার এখন মাথায় কি ঢুকেছে, কি ব্যাপার, সে ভয়টা কেন পেল? থেকে এসছে ৭২ সালে, সার্ভিস করেছে, কিন্তু কি ওনার মাথায় ঢুকেছে পেপার পড়তোই ওই এনআরএস ওনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এরই মধ্যে দিল্লি পুলিশ কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয়কে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারের নথি যাচাইয়ে বাংলাদেশি ভাষা অনুবাদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন জানায়। মার্কিন শুল্কের রক্তচক্ষু উপেক্ষা করেই চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় দেখিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। এ সময় প্রতিষ্ঠানটির আয় ছাড়িয়েছে $94 বিলিয়ন। অনায়াসে বেরিয়ে গেছে ওয়াল স্ট্রিট জার্নালের অনুমান। আইফোন বিক্রিতে 13% প্রবৃদ্ধির পাশাপাশি বাজিমাত করেছে সফটওয়্যার ও ম্যাক বিক্রিতেও। প্রযুক্তিবিদদের মত, সরবরাহ চেইন ভারসাম্যে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর কারণেই এসেছে সাফল্য। ২০২৫ অর্থবছরে তৃতীয় প্রান্তিকে অ্যাপেলের মোট আয় দাঁড়ায় $94.04 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 10% বেশি। বিশ্লেষক ফার্ম LSEG এর হিসাবে বাজারের প্রত্যাশা ছিল $89.54 বিলিয়নের মতো। শেয়ার প্রতি আয় এসেছে $1.57, যেখানে প্রত্যাশা ছিল $1.43। আয়ের এই চমকপ্রদ ফলাফল ঘোষণার পর আফটার আওয়ার্স ট্রেডে কোম্পানির শেয়ার দর 2% পর্যন্ত বেড়ে যায়। অ্যাপলের প্রধান পণ্য আইফোন বিক্রি এই প্রান্তিকে বেড়েছে 13.5%, মোট বিক্রি $44.58 বিলিয়ন। বাজার অনুমান ছিল $40.22 বিলিয়নের কাছাকাছি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, আইফোন, ম্যাক ও অ্যাপল ওয়াচের আপগ্রেড রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির হিসাব মতে সামগ্রিক বিক্রির প্রায় 1% প্রবৃদ্ধি এসেছে সম্ভাব্য শুল্কের আগে গ্রাহকদের আগাম কেনাকাটার কারণে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি কঠোর হওয়ায় আগেভাগেই সরবরাহ শৃঙ্খলার পুনর্বিন্যাস শুরু করে মার্কিন টেক জায়ান্টটি। আইফোন উৎপাদনের সিংহভাগ সরিয়ে নেওয়া হয়েছে ভারতে, আর ম্যাক ও অ্যাপল ওয়াচ এখন তৈরি হচ্ছে ভিয়েতনামে। এদিকে অ্যাপলের হিসাব বলছে এই প্রান্তিকে এককভাবে শুল্কজনিত ব্যয় দাঁড়াতে পারে $900 মিলিয়ন। এর মধ্যেই বার্ষিক শেয়ার পুনঃক্রয় কর্মসূচি $10 বিলিয়ন কমিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে শুল্কের চাপ সামাল দিতে এই কৌশল নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নিজেদের পরিষেবা খাতেও দাপট দেখিয়েছে মার্কিন টেক জায়ান্টটি। অ্যাপ স্টোর, মিউজিক ও ক্লাউড থেকেও আয় হয়েছে $27.42 বিলিয়ন, যা আগের বারের তুলনায় অনেক বেশি। ম্যাক বিক্রিতে এসেছে $8.05 বিলিয়ন। তবে আইপ্যাড ও ওয়্যারেবল পণ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এদিকে এআই ফিচার অনুমোদনে দেরি হলেও চীনের বাজারেও বিক্রি বেড়ে দাঁড়িয়েছে $15.37 বিলিয়ন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থান উদযাপনে চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে 3600 মিটার দৌড় প্রতিযোগিতা। এতে শিক্ষার্থী ছাড়াও নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক। 36 জুলাই গণ অভ্যুত্থানের আজ 1 বছর পূর্তি। এ উপলক্ষে চাঁদপুরে শুরু হয়েছে 3600 মিটার দৌড় প্রতিযোগিতা। চাঁদপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে এই দৌড় প্রতিযোগিতা চাঁদপুর ডিপ্লোমা মেরিন ইনস্টিটিউট পর্যন্ত একবারে গুনে গুনে 3600 মিটার এই দৌড় প্রতিযোগিতায় নানা বয়সী মানুষজন অংশ নিয়েছেন এবং তাদের সঙ্গে জুলাই যোদ্ধারা তো আছেনই। চাঁদপুর জেলা প্রশাসক জানিয়েছেন যে এই দৌড় প্রতিযোগিতা একটু ব্যতিক্রম আয়োজন, কারণ চাঁদপুর রানার্স নামে একটি সংগঠন এই দৌড় প্রতিযোগিতায় জেলা প্রশাসনকে সহযোগিতা করেছে এবং তারা জানিয়েছে এখানে যারা অংশ নিয়েছে তারা প্রতিজন
36 টাকা করে রেজিস্ট্রেশন করেছে। 36 টাকা রেজিস্ট্রেশন 36 জুলাই এবং তার সঙ্গে 3600 মিটার এই দৌড় প্রতিযোগিতা। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা এই প্রতিযোগিতা অংশ নিয়েছে তারা এক এক করে আস্তে আস্তে তারা যে ফিনিশিং জায়গাটি আছে অর্থাৎ শেষ প্রান্ত সেখানে তারা পৌঁছে যাচ্ছে। আর এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বললাম যে আগে যে নানা বয়সী প্রায় 200 শতাধিক মানুষ, যারা শিক্ষার্থী আছেন, বয়স্ক লোকজন আছেন, নারী আছেন, সব শ্রেণীর মানুষজনে আছেন। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে এই জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখার জন্য এই চাঁদপুরে একটি ব্যতিক্রম আয়োজন এবং এই আয়োজনটিকে আরও সমৃদ্ধ করার জন্য এখানে যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছে সেই আহত বা শহীদ পরিবারের সদস্য তারাও কিন্তু অংশ নিয়েছেন। আর এখানে যে আয়োজনগুলো আমরা দেখেছি যে অর্থাৎ এই যে 3600 মিটার যে দৌড় প্রতিযোগিতা এটি চাঁদপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হয়ে ওয়্যারলেস, তারপর পুরো চাঁদপুর সেতু পার হয়ে ডিপ্লোমা মেরিন ইনস্টিটিউট যেই চত্বরটি আছে সেখানে এসে সে আয়োজনটি বলা যেতে পারে যে এখন অনেকটা সমাপ্তির পথে। আর এই আয়োজনকে বলা যেতে পারে চাঁদপুরের জন্য একটি মাইল ফলক, কারণ জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য এবং এই দিনটিকে আরও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই মূলত এই আয়োজন, এমনটি জানিয়েছেন আয়োজকরা। এই ছিল আমার কাছে চাঁদপুরে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে 3600 মিটার দৌড় প্রতিযোগিতার সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক আহমদ। নতুন বাংলাদেশের 1 বছর, এ সময়ে দেশের ক্রীড়াঙ্গনে বেশ কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে সাংগঠনিক ক্ষেত্রে। এতে 2-1 জায়গায় ইতিবাচক পরিবর্তন হলেও স্থবিরতা লক্ষ্য করা গেছে অনেক ক্ষেত্রেই। বিশেষজ্ঞরা বলছেন নেতৃত্বের বদল হলেও অভিজ্ঞতা আর দক্ষতার বিচারে যোগ্যদের সঠিক মূল্যায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি ক্রীড়াঙ্গন। তবে অনেকের মত এটা লম্বা প্রক্রিয়া যা 1 বছরেই দৃশ্যমান হওয়া সম্ভব নয়। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনেও আসবে ব্যাপক পরিবর্তন। 5 আগস্টের পর এমন সম্ভাবনা ছিল জলজলে। নতুন সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ, তাতে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আশার সঞ্চার হলেও তা ফিকে হতে সময় নেয়নি খুব একটা। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য 29 আগস্ট সার্চ কমিটি গঠন করে সরকার। তাদের প্রেসক্রিপশনে পুনর্গঠন করা হয় বেশ কিছু ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। তবে সার্চ কমিটি প্রস্তাবিত কমিটি নিয়েও শুরু হয় বিতর্ক। 10 মে কার্যক্রম অসম্পূর্ণ থাকা অবস্থায় সার্চ কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। তৃণমূলের ক্রীড়াঙ্গনে গতি আনতে জেলা ও বিভাগীয় সংস্থাও সরকার ভেঙে দিয়েছিল দায়িত্ব নেয়ার শুরুতেই। তবে বছর পেরুলেও পরিলক্ষিত হয়নি দৃশ্যমান উন্নয়ন। বিগত দিনে যেমন স্থবির ছিল তৃণমূলের ক্রীড়াঙ্গন, অধিকাংশ জায়গায় সেই পুরনো চিত্রই। দক্ষ আর অভিজ্ঞ সংগঠকদের সঠিক মূল্যায়ন করতে না পারার জন্যই এই স্থবিরতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা সার্চ কমিটি অনেক কমিটি করলো, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট তো পেলো না। তাতে বোঝা যায় যে সার্চ কমিটি যে জিনিসকে যে লোকদেরকে চুজ করেছিল তো সেই লোকগুলো সঠিক না। খুব বেশি ভিজিবল বাস্তবায়ন হয়েছে এটা আমি বলবো না, কারণ এখনও কিন্তু জেলা পর্যায়ে খেলা হচ্ছে কি হচ্ছে না এগুলো খবর আমরা ওইভাবে পাই না, কিন্তু জেলা পর্যায়ে যেটা খুব জরুরি। গেল 1 বছরে দেশের ক্রীড়াঙ্গনে যতটুকু আলোচনা তার পুরোটাই ক্রিকেট ফুটবল ঘিরে। এর বাইরে কিছুটা আলোড়ন তোলে আর্চারি, তবে বাকি ফেডারেশনগুলো ছিল নিষ্প্রভ। বিগত সময়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ আরও কিছু টুর্নামেন্ট নিয়মিত আয়োজিত হলেও 1 বছরে অধিকাংশই ছিল কার্যক্রম শূন্য। সঠিক লোকগুলি যদি চুজ করা হইতো তা আমার কাছে মনে হয় কিছুটা সাফল্য হইতো। 1 বছরে আপনি যে খুব একটা সাফল্য করতে পারবেন না। হ্যাঁ, তবে একটা জিনিস কি, প্রত্যেকটা ফেডারেশনের কার্যক্রম চলছে কিনা, খেলাধুলা চলছে কিনা, এইটা দেখার বিষয় ছিল। আমাদের ভিশনটা ওরকম যে এটা যেন একটা গণ্ডির মধ্যে না থাকে, ছোট একটা জায়গায় যেন না থাকে, সবাই যেন সুযোগটা পায়। এটা বোধহয় সবচাইতে বড়, এই স্পিরিটের সবচাইতে বড় প্রাপ্তি বলবো আমি। এটা ঠিক, ক্রীড়াঙ্গনে এখন আগের মতো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, দলীয়করণের আবর্তেও বন্দী নয়। তবে যোগ্য ও দক্ষ সংগঠকদের নিশ্চিত করার পাশাপাশি ফেডারেশনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারে দেশের ক্রীড়াঙ্গন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
যেখানে আছেন এ দলের 5 ক্রিকেটার। ফিরেছেন সৌম্য সরকার। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে নাজমুল শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদকেও। বুধবার মিরপুরে শুরু ফিটনেস ক্যাম্প, 15 আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং। এদিকে চূড়ান্ত হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের সূচি। সিলেটে 3 ম্যাচ সিরিজ শুরু 30 আগস্ট, পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। আবারও ব্যস্ততা শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজের পর প্রায় 2 সপ্তাহের বিশ্রাম শেষে বুধবার থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে 25 ক্রিকেটার, যেখানে নেই বড় কোনো চমক। সবশেষ 2 টি-20 সিরিজে খেলা সবাই আছেন প্রাথমিক দলে। ইনজুরিতে বেশ কমাস জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার প্রত্যাশিতভাবেই ফিরেছেন। দলে আছেন সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা খালেদ আহমেদের সঙ্গে লিটন দাসের দলে জায়গা পেয়েছেন আরেক পেসার নাহিদ রানাও। টপ এন্ড টি-20 খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়ার কথা এ দলের। অধিনায়ক নুরুল হাসান সোহান সহ সেই স্কোয়াডের 5 ক্রিকেটারও আছেন প্রাথমিক স্কোয়াডে। যদিও দেশে তাদের অনুশীলন করার খুব একটা সুযোগ নেই, তবে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ভালো করলে সুযোগ থাকবে এশিয়া কাপে জায়গা করে নেয়ার। বাকি ক্রিকেটারদের নিয়ে বুধবার জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে মিরপুরে শুরু হবে ফিটনেস ক্যাম্প। 15 আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এরপর 20 আগস্ট দলের সদস্যরা চলে যাবেন নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের ভেন্যু সিলেটে। সেখানেই হবে সিরিজের বাকি প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে যার সূচিও। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 26 আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। মাঠে নামার আগে 3 দিন অনুশীলন করার সুযোগ পাবে ডাচরা। 30 আগস্ট শুরু 3 ম্যাচ টি-20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরের 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।